চ্যাপ্টারের নাম হিউম্যান রিপ্রোডাকশন, লিখে নিয়েছি হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন এর বাংলা মানে রিপ্রোডাকশন মানে জনন, হিউম্যান মানে মানুষ, অর্থাৎ মানুষের জনন বাংলায় চ্যাপ্টারের নামটা। ক্লিয়ার হলো? প্রথমত চ্যাপ্টারের নাম দেখে আমরা বুঝতে পারছি এর মধ্যে মানুষের জনন, অর্থাৎ একটা মানুষের বেবি কিভাবে তৈরি হচ্ছে, বাচ্চা কিভাবে জন্মাচ্ছে, সেই প্রসেসটাই চ্যাপ্টারের মধ্যে আমরা জানি। একটা বাচ্চা জন্মানোর জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে দু ধরনের গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট আর একটা পুং গ্যামেট। স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট। ছেলেদের শরীরে এক ধরনের গ্যামেট থাকে যেটার নাম শুক্রাণু অর্থাৎ স্পার্ম। আর হচ্ছে মেয়েদের শরীরে যেটা থাকে সেটা হচ্ছে ডিম্বাণু বা এগ। সিম্পল কথা। তো এই শুক্রাণু আর ডিম্বাণু এই দু ধরনের জিনিস আমাদের, এটা থাকে ছেলেদের শরীরে, এটা থাকে ছেলেদের শরীরে, আর এটা থাকে মেয়েদের শরীরে। এই দুটো যুক্ত হয় নিষেক ঘটে। যুক্ত হওয়ার ঘটনাকেই নিষেক বলে। নিষেক হয় বা ফার্টিলাইজেশন হয়, আর লিখলাম না, পরে লিখবো, ওটা আবার আসবো। তো ফার্টিলাইজেশন হওয়ার পরে এখান থেকে তৈরি হয় জাইগোট। কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়, এবং আরও বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে গিয়ে কমপ্লিটলি একটা বেবি তৈরি হয়। দুটো আলাদা আলাদা গ্যামেট এসে মিলছে, একসাথে মেশার ঘটনাকে নিষেক বলছে। তারপরে গিয়ে জাইগোট তৈরি হচ্ছে, আরও বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে এগোনোর পরে একটা কমপ্লিটলি বেবি তৈরি হচ্ছে, সেটা জানবো। ওকে, এইটুকু তো উপর দিয়ে বোঝা গেছে। তো চ্যাপ্টারের মধ্যে কি জানবো আমরা? হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সম্পর্কে জানতে হবে, এই দুটো টপিক সম্পর্কে। এই দুটো জিনিস না জানলে আমরা অনেক শব্দ দুটো বারবার ইউজ হবে, তো তাহলে বুঝতে পারবো না। ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। আমাদের শরীরে অসংখ্য কোষ থাকে, আমরা জানি, ক্লাস 11-12 উঠে গেছি, তার মানে এটা তো ইজি জিনিস যে আমরা জানি যে আমাদের শরীরে অসংখ্য কোষ থাকে। আমরা যদি একটা কোষকে তুলে নিই, সাইজে অনেক একটু বড় করে দেখাচ্ছি, একটা কোষ তুলে নেওয়া হলো, এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। আমাদের পুরো গোটা বডিকে নিয়ন্ত্রণ করার জন্য যেরকম আমাদের ব্রেন আছে, ঠিক তেমনই এই কোষকে নিয়ন্ত্রণ করার জন্য ভেতরের এই একটা অঙ্গাণু আছে যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো এইভাবে জোড়ায় থাকে। এইরকম একটা খুব বাজে ছবি আঁকছি, ধরে না এরকম জোড়ায় এক্সের মতো দেখাচ্ছি, তো অলমোস্ট এইরকম, মানে জোড়ায় আছে। অর্থাৎ এই পাশে একটা এরকম ক্রোমোজোম আছে, এই পাশে একটা ক্রোমোজোম আছে, এখানে তার মানে দুটো ক্রোমোজোম আছে, এই একটা দুটো ক্রোমোজোম আছে। তো তার মানে এটা জোড়ায় আছে, তার মানে এই দুটোকে একসাথে বলতে পারি এক জোড়া ক্রোমোজোম। কি বলবো? এক জোড়া ক্রোমোজোম। এইরকম জোড়ায় টোটাল মানব দেহে, মানুষের শরীরে, মানুষের কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কতগুলো থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 পেয়ার্স ক্রোমোজোম থাকছে। আর মানুষ বাদ দিয়ে অন্য বানর বা উদ্ভিদের মানে কোনো গাছের ক্রোমোজোম সংখ্যা আলাদা হয়, কারোর 12টা হতে পারে, কারোর 10টা হতে পারে, কারোর 20টা, মানে 20 জোড়া হতে পারে, আলাদা হয়। মানুষের ক্ষেত্রে 23 জোড়া। এটুকু তো ক্লিয়ার হলো? এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে থেকে যখন জোড়ায় টোটাল 23 জোড়া ক্রোমোজোমকে আমাদের থাকে না কোনো কোষের মধ্যে, দেখালে এই একটা কোষ আছে, কোষের মধ্যে 23 জোড়াই ক্রোমোজোম আছে। তাহলে আমরা বলতে পারি এই কোষটা হলো একটা ডিপ্লয়েড কোষ। এই যে ডিপ্লয়েড কথাটা, তার মানে যখন 23 জোড়া একসাথে একটা কোষের মধ্যে থাকবে তখন সেই কোষটাকে আমরা ডিপ্লয়েড কোষ বলি। কোষের ক্ষেত্রে এটা মূলত হয় যে কোষটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, এইটাই আলোচনা হবে দেখবে। তো যখন কোষের মধ্যে 23 জোড়া থাকবে তখন আমরা সেটা ডিপ্লয়েড বলবো। আর যদি 23 পিস থাকে, 23টা, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এইভাবে যদি 23 পিস থাকে, কোন একটা কোষ আছে তার মধ্যে যদি 23টি যদি ক্রোমোজোম থাকে, তাহলে সেই কোষটাকে আমরা বলতে পারি হ্যাপ্লয়েড কোষ। এই যে এখানটায় লেখা আছে হ্যাপ্লয়েড কোষ। আশা করা যায় ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কোষটা বোঝা গেছে। এবার বলে দিই এই হ্যাপ্লয়েড কোষ আর ডিপ্লয়েড কোষ কোথায় থাকে সেটা জেনে রাখো। আমাদের গোটা বডিকে তৈরি করার জন্য যে কোষগুলো প্রয়োজন, আমি হাতে যে স্কিনের উপরে যে কোষটা আছে, বা চুলের কোষ, বা শরীরের অন্যান্য যে কোনো জায়গায় আমরা কোষ দেখি না কেন, সেই কোষগুলো সব জায়গার কোষগুলো ডিপ্লয়েড হয়। মানে আমি এখান থেকে যদি একটা কিছু দিয়ে কেটে নিই, একটা আস্তরণ কেটে নিয়ে যদি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, তাহলে ওর মধ্যে আমি 23 জোড়া ক্রোমোজোম পাবো ওই কোষের মধ্যে, একটা কোষের মধ্যে। তার মানে ওই কোষগুলো ডিপ্লয়েড হবে।
আর আমাদের সেক্স ক্রোমোজোম হয়, যেটা আমাদের শুক্রাশয়ের মধ্যে থাকে শুক্রাণু, আর ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বাণু মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু থাকে। এই শুক্রাণু আর ডিম্বাণু, এই যে দুটো জিনিস, এরা হয় আমাদের হ্যাপ্লয়েড, তাই আমাদের এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডটা জানতে হলো, কারণ আমাদের আমরা যেহেতু মানুষ জন্মানো কিভাবে হচ্ছে সেটা জানতে হবে, তার মানে আমাদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কথাটা আসবেই, কারণ কোষ নিয়ে আমাদের আলোচনা হবে ভাই, কোষ ছাড়া তো চলবে না। দুটো কোষ আসছে, এসে মিলিত হওয়ার ঘটনাকেই তো নিষেক বলে আমরা প্রথমেই দেখলাম, তার মানে কোষের কথা আসবে আর হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কথা আসবে, তাই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড প্রথমে জানলাম। একটুখানি আগেই আমরা পড়ে আসলাম গ্যামেট সম্পর্কে। তো GAMETE, গ্যামেট দু ধরনের মানুষ হয়, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলেদের শরীরে যে গ্যামেটটা থাকে সেটাকে আমরা বলি মেল গ্যামেট, MALE, মেল, GAMETE, মেল গ্যামেট। আর মেয়েদের শরীরে যেটা থাকে সেটা হচ্ছে ফিমেল গ্যামেট। বাংলায় লিখলে মেল মানে ছেলে, অর্থাৎ পুং গ্যামেট, আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, লিখে নেবে ব্র্যাকেটের সাইডে, ঠিক আছে। এই দু ধরনের গ্যামেট একসাথে মিলিত হয়। কিভাবে মিলিত হয় এটা আর পড়াশুনো লাগে না, যে অশিক্ষিত সেও জানে, তার মানে আমি আর বলছি না। সো দু ধরনের গ্যামেট মিলিত হওয়ার ঘটনাকে কি বলে বলেছে একটু আগেই, নিষেক বলে, বা ফার্টিলাইজেশন বা মিলন হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে বা হলো এটুকু। এই নিষেক বা ফার্টিলাইজেশন হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে তৈরি হয় জাইগোট তৈরি হয়। এটা জাস্ট মাথায় রাখো, এই স্টেপগুলো জাস্ট মাথায় রাখো। ক্লিয়ার হলো? একটা শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে, সেটাকে বলা হচ্ছে গোনাড। কি বলা হয়? GONAD, গোনাড বা গোনাডকেই আবার বলা হয় প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, বা এটা আরো একটা প্রাইমারি সেক্স অর্গান। এই প্রাইমারি সেক্স অর্গান বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বা গোনাড, এটাকে এর বাংলাতে একে বলা হয় মুখ্য যৌন অঙ্গ। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে প্রধান যৌন অঙ্গ কোনটা, ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। এক্সট্রা জিনিস মুছে দিয়ে অল্প একটুখানির মধ্যে লেখা রাখছি, তাহলে ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। মেলদের মধ্যে যেটা থাকে, মেলদের যে গোনাডটা থাকে, সেটা কি থাকে? টেস্টিস বা শুক্রাশয়। বা টেস্টিস। শুক্রাশয় কোনটা? ছেলেদের শরীরের বাইরে স্ক্রোটাম থলির মধ্যে দুটো সংখ্যায়, দুটো, অনেকের আবার একটাও হতে পারে, যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে, যে যৌনাঙ্গর জিনিসটা থাকছে সেটাই হচ্ছে তোমাদের টেস্টিস। ক্লিয়ার হলো? বা শুক্রাশয়। আর মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের শরীরের মধ্যে যে গোনাডটা থাকে সেটা হচ্ছে ওভারি। কি থাকে? ওভারি বা ডিম্বাণু। দেখো, শুক্রাণু, ডিম্বাণু জিনিসটা চেনা বোঝা গেল। টেস্টিসের মধ্যে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে স্পার্ম। এটাই আমাদের মূল তোমার হচ্ছে গ্যামেট। আর ওভারির মধ্যে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ওভাম বা ডিম, বা তোমার হচ্ছে যাই বলি, এই স্পার্ম, বা এটাকে বলা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, আর ওটার বাংলা ডিম্বাণু। এই জায়গায় যে টেস্টিস, আমাদের ছেলেদের শরীরে যে টেস্টিসটা থাকে, টেস্টিস মানে একটা অঙ্গ, তার মধ্যে এই শুক্রাণু
বা স্পার্ম তৈরি হয়, শুক্রাণু বা স্পার্ম তৈরি হয়। আর মেয়েদের শরীরের মধ্যে ওভারি বলে যে জিনিসটা থাকে সেটা শরীরের ভেতরে হয়, ছেলেদের ক্ষেত্রে এটা শরীরের বাইরে হয়। শরীরের বাইরে এরকম একটা স্ক্রোটাম থলি থাকে, তার মধ্যে দুটো সংখ্যায় থাকে বা একটাই থাকে, অনেকের দুটো অনেকের একটা, বেশিরভাগ দুটো থাকে। তো এই যে জিনিসটা এই যে দুটো জিনিসকে বলা হচ্ছে টেস্টিস। এই টেস্টিসের মধ্যে তৈরি হয় স্পার্ম। আর ফিমেল শরীরের মধ্যে পেটের মধ্যে ভেতর দিকে তৈরি হয়, ভেতর দিকে জায়গা থাকে যেটার দুপাশে থাকে ওভারি, সেই ওভারির মধ্যে থাকে ওভাম, ওভারির মধ্যে ওভাম তৈরি হয়, ওভারির মধ্যে ওভাম তৈরি হয়। অ্যাকচুয়ালি ওভাম তৈরি হয় না, সেকেন্ডারি ওসাইট তৈরি হয় পরের কথা, বাট তৈরি হয়। ক্লিয়ার হলো এটুকুম। আমাদের এবার জানতে হবে যে স্পার্ম তৈরি কিভাবে হয় আর ওভাম তৈরি কিভাবে হয়। এই দুটোর খুব ইম্পর্টেন্ট। এবছরে এটা দেয় নাই তো আরেকটা দেয়, এরকমভাবে প্রশ্নটা দিতে থাকে। তো তার জন্য এই দুটো প্রসেস আমাদের খুব ইম্পর্টেন্ট জানতে হবে। বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি, ইংরেজিতে পিউবার্টি বলা হয়, বয়ঃসন্ধিকাল বাংলায় বলা হয়। তো এই পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল, দেখো বয়ঃসন্ধিকাল অর্থাৎ একটা সময়ের কথা উল্লেখ আছে। বয়ঃসন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে আলাদা হয়, মেয়েদের ক্ষেত্রে আলাদা হয়। বয়ঃসন্ধিকাল বলতে বোঝানো হচ্ছে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে জন্মানোর পর থেকেই সে বাচ্চা তৈরি করার ক্যাপাবিলিটি নিয়ে জন্মায় না। মানে একটা ছেলে জন্মালো, তার দেখালো 2 বছর বয়স, কথার কথা, তা 2 বছর বয়সে কি সে বাচ্চা তৈরি করার ক্যাপাবিলিটি থাকবে? না, থাকবে না। তার একটা নির্দিষ্ট বয়স আসবে, সেই বয়সের পর থেকে তার সেই ক্যাপাবিলিটি আসবে, সেই ক্ষমতাটা আসবে। তো সেইটাই, ওই যে বয়সটা, যে টাইম থেকে, যে বয়স থেকে তার বাচ্চা তৈরি করার মতন ক্ষমতা চলে আসবে, সেই বয়সটাকে বলা হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল। তো ছেলেদের ক্ষেত্রে মূলত একটু লেটে হয়, 10 থেকে 12 বছর, 12 বছর না, সরি, ওই তোমার 14 বছর হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে। এটা কারোর কম কারোর বেশি হতেই পারে। আর মেয়েদের ক্ষেত্রে তোমার ওই অনেকের 8 থেকে হয়ে যায়, 8 থেকে 12 বছর, 8 থেকে 12 বছর এরকম একটা রেঞ্জের মধ্যে হয়। এরকম টাইপের প্রশ্ন দেবে না যে কত বছরের মধ্যে তোমার হচ্ছে কি না হচ্ছে, জাস্ট এই সংজ্ঞাটা, মানে জাস্ট এই শব্দটার মানে বোঝানোর জন্য আমি টাইমিংটা উল্লেখ করলাম। আশা করা যায় এরকম টাইমিং দেবে না তোমাদের, ঠিক আছে? কারণ এক একটা বইতে এক এক রকম বয়স দেয়া থাকে, তো তার জন্য দেওয়ার সম্ভাবনা কম। তার মানে কোনো একটা ছেলে যদি 10 বা 14 বছর বয়সের মধ্যে আসে, তখন তার ক্যাপাবিলিটি চলে আসে একটা মানে কি বলে, বাচ্চা জন্ম দেওয়ার ক্যাপাবিলিটি চলে আসে। একটা মেয়ের ক্ষেত্রে 8 থেকে 12 বছর বয়সের মধ্যে ক্যাপাবিলিটি চলে আসছে। ক্লিয়ার হলে এটুকু। নেক্সট, গ্যামেট তৈরির পদ্ধতিকে স্পার্মাটোজেনেসিস বলে। গ্যামেট বলতে ওই যে শুক্রাণু আর ডিম্বাণু, ছেলেদের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু, ওই তৈরির যে পদ্ধতি, ওইটাকে তো গ্যামেট বলে। তো ওই গ্যামেট তৈরির যে পদ্ধতি, তৈরি হচ্ছে যে সিস্টেমটা, সেই পদ্ধতিকে গ্যামেটোজেনেসিস বলে। বানানগুলো লক্ষ্য করে, এটা দেয় কিন্তু পরীক্ষাগুলো শর্ট কোশ্চেনে, এটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। আর এই গ্যামেটোজেনেসিস দু প্রকার, ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। ছেলেদের ক্ষেত্রে কি তৈরি হয়? স্পার্ম বা শুক্রাণু। ইংরেজিতে বললে তোমার এই বানানগুলোর সাথে ম্যাচ করবে এবং তোমার মনে থাকবে ভালো। স্পার্ম তৈরি হয়, তাই এটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। অর্থাৎ স্পার্ম তৈরির পদ্ধতিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর মেয়েদের ক্ষেত্রে কি তৈরি হয়? ডিম্বাণু বা ওভাম তৈরি হয়। তো সেটাকে বলা হচ্ছে উজেনেসিস। উজেনেসিস, ও দিয়ে শুরু হচ্ছে, ওভাম বানানো ও দিয়ে, উজেনেসিসও ও দিয়ে। আর স্পার্ম বানানের এস দিয়ে শুরু, এটাও এস দিয়ে শুরু, স্পার্মাটোজেনেসিস। এইভাবে বানান মনে রাখতে হবে। আর এই গ্যামেট তৈরির পদ্ধতিকে গ্যামেট থেকে এসে জি, তো গ্যামেটোজেনেসিস। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। 3টে শব্দ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সংজ্ঞা দিতে পারে, এমসিকিউ দিতে পারে, কোনো না কোনো প্রশ্ন দিতেই পারে এই শব্দগুলো থেকে, ঠিক আছে? তো আমরা প্রথমে জানবো হচ্ছে স্পার্মাটোজেনেসিস, কারণ এটা ইজি। আর উজেনেসিসটা একটু জটিল, মেয়ে জিনিসই জটিল ভাই। তার জন্য ওটা একটু পরে আলোচনা করব। প্রথমে ছেলেদেরটা নিয়ে আলোচনা করে নেবো, যে স্পার্মাটোজেনেসিস সিস্টেমটা আর কি, স্পার্ম ঠিক কীভাবে তৈরি হচ্ছে। তো সেই পদ্ধতিটা আমি লিখে নেব প্রথমে, কারণ লিখতে আমি যদি ধীরে ধীরে বোঝাতে যাই না, টাইম বেশি লাগবে লিখতে গেলে। একবারে লিখে নিচ্ছি, তারপরে স্টেপ টু বাই স্টেপ বোঝাবো, ইজিলি বুঝতে পারবে। স্পার্ম তৈরির পদ্ধতিটা জেনে নিই। আমরা অলরেডি জেনেছি যে স্পার্ম থাকে কোথায়? টেস্টিসের মধ্যে। টেস্টিস থাকে স্ক্রোটাম থলির মধ্যে, এই যে মধ্যে, এটা হচ্ছে টেস্টিস। তো এই টেস্টিসের মধ্যে থাকে, মানে তৈরি হয় স্পার্ম বা শুক্রাণু। এই স্পার্মটা তৈরি হওয়ার জন্য টেস্টিসের মধ্যে থাকা একটা, মানে স্পার্ম তৈরি হবে কি করে? এ তো আর, মানে তৈরি হওয়ার জন্য আমাদের শরীরের কোনো না কোনো একটা কোষের হেল্প নিতে হবে, কোনো একটা কোষের তো হেল্প নিতে হবে। কিন্তু আমাদের কোষ, সারা শরীরের কিন্তু সব কোষই কিন্তু ডিপ্লয়েড,
তার মানে কোনো একটা কোষ তৈরি হওয়ার জন্য, মানে আমাদের এই স্পার্ম তৈরি হওয়ার জন্য আমাদের কোনো একটা স্পার্ম কিন্তু আমাদের হ্যাপ্লয়েডকে এন দ্বারা লেখা হয়, ডিপ্লয়েডকে 2n দ্বারা লেখা হয়। তো এন মানে হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড কোষ থেকে কিন্তু মানে আমাদের স্পার্মটা তো হ্যাপ্লয়েড কোষ, কিন্তু আমাদের শরীরের মধ্যে থেকে কোনো একটা ডিপ্লয়েড কোষ থেকেই হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। ভালো করে বুঝলে কথাটা? কোনো একটা ডিপ্লয়েড কোষ থেকেই হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, কিন্তু কোন ডিপ্লয়েড কোষ থেকে তৈরি হবে সেটা হলো এই টেস্টিসের মধ্যে একটা কোষ থাকে যার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া। তার নাম কি? স্পার্মাটোগোনিয়া। সেই স্পার্মাটোগোনিয়া নামে তোমাদের বাংলা মিডিয়াম, মানে আমাদের বাংলা মিডিয়াম বইতে স্পার্মাটোগোনিয়া বলে বাংলাতে লেখা আছে, উচ্চারণ করে করে স্পার্মাটোগোনিয়া বলে বাংলায় লেখা। তো তুমি বাংলাতে লিখে নাও, আমি ইংলিশে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। যারা ইংলিশ মিডিয়াম তারাও দেখতে পারবে, যারা বাংলা মিডিয়াম তারাও দেখতে পারবে, এটাই কারণ, আর কিছু না। তুমি যদি এই ইংলিশের বদলে বাংলাতে লেখো তাও কোনো প্রবলেম নেই, তুমি ইংলিশে লেখো, তাহলে ইংলিশটা আস্তে আস্তে প্র্যাকটিস হবে, এই যে আর কি ব্যাপার। তো স্পার্মাটোগোনিয়া, এই স্পার্মাটোগোনিয়া কিন্তু ওই টেস্টিসের মধ্যে আছে একটা কোষ, এটা ডিপ্লয়েড কোষ, তাই 2n লিখেছি। হ্যাঁ, তো এই কোষটা মাইটোসিস পদ্ধতিতে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে। মাইটোসিস পদ্ধতিতে, মানে মাইটোসিস আর মিওসিস দুটো পদ্ধতি লেখা আছে, এই দুটো হচ্ছে কোষ বিভাজনের পদ্ধতি। তো মাইটোসিস পদ্ধতিতে কি হয়, একটা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয়। প্রাইমারিকে অনেকে 1 ডিগ্রি বলে লেখে, মানে প্রাইমারি শব্দটা না লিখে শুধু যদি 1-এর মাথায় এরকম ডিগ্রি দেয় তাহলেও বুঝতে হবে যে ওটা প্রাইমারি বলেছে, আর 2-এর মাথায় যদি ডিগ্রি দেয় তার মানে ওটা সেকেন্ডারি বোঝায়। ঠিক আছে, তাই এই ব্র্যাকেটের মধ্যে লিখে রেখে দিয়েছি যাতে যা ইচ্ছা দিলে বুঝতে পারো। তো প্রাইমারি স্পার্মাটোসাইট এটা যেটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু ডিপ্লয়েড আছে এখনো। এই ডিপ্লয়েড থেকে দুটো কোষ তৈরি হয়, মানে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুখানা কোষ তৈরি হয়, একটা এন হয়ে যায় আর একটা এন আলাদা হয়ে যায়। এটা 2n আছে, তো এখানটায় তো 2n আছে, ডিপ্লয়েড আছে, হ্যাপ্লয়েড হয়ে যায়, অর্থাৎ আলাদা আলাদা হয়ে যায়, 23টা আলাদা হয়ে যায়, 23টা আলাদা হয়ে যায়, 23টা ক্রোমোজোম আলাদা হয়, 23টা ক্রোমোজোম আলাদা হয়, হয়ে দুটো কোষ তৈরি হয়, তাই এখানটায় দেখিয়ে দিয়েছি যে দুটো এন তৈরি হচ্ছে। অর্থাৎ মিওসিস 1 হওয়ার পর সেই যে জিনিসটা, যে কোষটা আমরা পাবো সেটা হ্যাপ্লয়েডে চেঞ্জ হয়ে গেল, সেটা কি তৈরি হচ্ছে? সেকেন্ডারি স্পার্মাটোসাইট। ক্লিয়ার হলো? তারপরে এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটের উপরে যদি আমরা মিওসিস 2 বিভাজনটা আর কি হয়, যদি মিওসিস 2 হলে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পার্মাটিড। এইবার কিন্তু আমাদের এন চলে আসছে, অলরেডি সেকেন্ডারি থেকেই এন চলে আসছে, অর্থাৎ হ্যাপ্লয়েড কিন্তু তৈরি হয়ে গেছে, কোষটা হ্যাপ্লয়েড হয়ে গেছে। ক্লিয়ার হলো? হ্যাপ্লয়েড চলে এসছে, তার মানে এখানে কিন্তু 23 ক্রোমোজোম আছে, 23টা ক্রোমোজোম আছে। আর এই যে স্পার্মাটিডটা তৈরি হলো, তাহলে তোমার প্রশ্ন জাগতে পারে যে স্পার্মাটিড তৈরি হয়ে গেছে মানে 23টা ক্রোমোজোম যখন এসে গেছে তার মানে আবার কি, আর কি আসবে? এটাই তো হয়ে গেছে, স্পার্ম তৈরি হয়ে গেছে। না, এটা ইম্যাচিওর, অর্থাৎ এখনো বড় হয়নি, ছোট কোষ, মানে এটা ম্যাচিউরিটি আসেনি, এটা ইম্যাচিওর। এরপরে একটু বিকশিত হয়, বড় হয়, সেটাকে বলেছে স্পার্মাটোজোয়া, বা ছোট করে স্পার্মাটোজোয়াকে স্পার্ম বলে, বা শুক্রাণু। এইটাই হলো শুক্রাণু, আর এটা এন প্রকৃতির হয়। ঠিক আছে, এই স্পার্মাটোজোয়া বা শুক্রাণু এই জিনিসটা অ্যাটাচড উইথ সার্টোলি সেল অফ টেস্টিস, অর্থাৎ টেস্টিস এর সার্টোলি সেলের সাথে অ্যাটাচড হয়, যুক্ত হয়। সার্টোলি সেল বলে টেস্টিসের মধ্যে, এই টেস্টিসের মধ্যে সার্টোলি বলে এক ধরনের সেল বা কোষ থাকে, সেই কোষের মধ্যে এর মাথাগুলো ঢুকিয়ে দেয়। ধরো শুক্রাণুর গঠন কেমন হয়, আমি ছবি আঁকতে ভালোই পারি না, তো ধরো এইরকম একটা শুক্রাণু, ফালতু হয়েছে, এইটাই ধরে নে এখন। তো এই শুক্রাণুর মাথাটা এরকম টেস্টিস মানে সার্টোলি সেলের মধ্যে মাথাটা ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে নিয়ে কি হয়, এই পুষ্টি সংগ্রহ করে। তো এই মাথাটা ঢুকিয়ে নিচ্ছে, সেইটাই এখানটায় বলা হয়েছে, মানে স্পার্ম তৈরি হওয়ার পরে এরকম সার্টোলি সেলের মধ্যে মাথা ঢুকিয়ে নেয়। আর মাথা ঢুকিয়ে নেওয়ার পরে তারপরে যখন দেখালো পুষ্টি সম্পূর্ণ হয়ে গেছে, এবার মাথাটা বের করে, ওই মাথাটা বের করার, সার্টোলি সেল থেকে তার মাথা বের করার যে ঘটনা, অর্থাৎ সার্টোলি সেল থেকে বেরিয়ে আসার ঘটনাকে, কে বেরিয়ে আসবে? স্পার্মের বেরিয়ে আসার ঘটনাকে বলা হয় SPERMI, স্পার্মিয়েশন বলা হয়। তাহলে স্পার্মিয়েশন কাকে বলে? সার্টোলি সেল থেকে যখন, সার্টোলি সেলের মধ্যে থেকে যখন মানে
স্পার্মটা মাথা বের করে নেয় সেই ঘটনাকে স্পার্মিয়েশন বলা হয়। পুষ্টি সংগ্রহ করে যখন মাথাটা বের করে নেয় তখন স্পার্মিয়েশন বলে। আরেকটা জিনিস আমি এখানটায় লিখে রেখেছি এইভাবে অ্যারো দিয়ে, এই যে স্পার্মাটিড অর্থাৎ ইম্যাচিওর স্পার্ম, সেই জিনিসটা যখন ম্যাচিওর স্পার্মে পরিণত হয় অর্থাৎ স্পার্মাটোজোয়ায় যে কনভার্ট হচ্ছে, এই যে স্টেপটা, এই স্টেপটা হওয়ার ঘটনাকে বলা হয় যে স্পার্মিওজেনেসিস। এই ঘটনা, এই স্টেপটা হওয়ার ঘটনাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে ভালো করে লক্ষ্য করো, পুরো যে স্টেপটা অর্থাৎ স্পার্মাটোজোয়া থেকে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এবং এখানটায় লাস্টে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া বা স্পার্ম তৈরির যে পদ্ধতি, তৈরির যে প্রসেস, সেইটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। আর একটা এখানটা একটা ইম্পর্টেন্ট শব্দ, সেটা হচ্ছে সার্টোলি সেল থেকে পুষ্টি সংগ্রহ করে স্পার্ম বেরিয়ে আসার, মাথা বের করে নিচ্ছে, সেই মাথা বের করে নেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। অর্থাৎ এখান থেকে আমাদের তিনটে কিন্তু সংজ্ঞা পাচ্ছি, এই গোটাটা অর্থাৎ এইটা এবং এইটা, এই তিনটে থেকে এমসিকিউ, এসএকিউ বা এক কথায় উত্তর যা ইচ্ছা প্রশ্নের মধ্যে দিতে পারে, ঠিক আছে। তাছাড়া এই গোটাটাই লিখতে দিতে পারে যে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিটি লেখো বা স্পার্ম তৈরি কিভাবে হচ্ছে কি না হচ্ছে সেটা লেখো, পুরো বিবরণ দিতে বলবে 5 নম্বরের। এই গোটাটা লিখতে হবে, গোটাটাই ডায়াগ্রাম বানিয়ে এই সমস্ত আলতু ফালতু ছবি টবি আঁকা লাগবে না, জাস্ট পয়েন্টে অ্যারো দিয়ে এই লেখাগুলো লিখতে হবে এবং জাস্ট এই লেখাটার ব্যাখ্যা দেওয়া যে স্পার্মাটোগোনিয়া মাইটোসিস পদ্ধতিতে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করছে, তারপরে মিওসিস 1 হওয়ার পরে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করছে, তারপরে মিওসিস 2 হওয়ার পরে স্পার্মাটিড তৈরি করছে, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হয়, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এই পুরো ঘটনাটা জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া, 5-এ 5 পাবে। আর একটা জিনিস এখানটা একটু বলি যে এখান থেকে তো বলা হলো যে ডিপ্লয়েড সেল থেকে এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তো দুটো কোষ আলাদা হচ্ছে, তা দুটো কোষ আলাদা যে হচ্ছে সেটা দেখালাম না কেন, শুধু ছবিতে কেন দেখালাম? কারণ দুটো আলাদা কোষের এগোনোর পদ্ধতি দুটোই সেম, অর্থাৎ প্রথমে সেটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়, তারপরে স্পার্মাটিড তৈরি হয়, তারপরে স্পার্মাটোজোয়া তৈরি হয়। তো প্রত্যেকটা দু ক্ষেত্রে সেম হতো, অর্থাৎ এই এনের ক্ষেত্রেও যা পদ্ধতি হতো এই পাশেটাও তাই পদ্ধতি হতো, তাই আর এগোয়নি, সেম জিনিসই তো হবে। সেম জিনিস আবার দুটো আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, কিন্তু মেয়েদের শরীরে আলাদা হয়, মেয়েদের শরীরে দুটো আলাদা হয়, তখন আমাদের দেখাতে হয়। তো এইটাই হলো ব্যাপার, স্পার্মাটোজেনেসিসের পদ্ধতি গোটাটা যা হলো এই হলো বলা, আর কিছুই নেই। এইবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উজেনেসিস, মানে ওভাম তৈরির ঘটনা। দেখো এখানটায় ওভাম লিখে রেখেছি, তার মানে পুরো স্টেপটা হবে ওভাম তৈরিতে, অর্থাৎ মেয়েদের শরীরের যে জনন কোষটা তৈরি হচ্ছে সেইটা আমরা জানবো। তো ফার্স্ট অফ অল ছেলেদের যেরকম শরীরের মধ্যে স্ক্রোটাম টেস্টিসের মধ্যে একটা নির্দিষ্ট ডিপ্লয়েড কোষ থেকে এইটা তৈরি হচ্ছিল, মানে স্পার্ম তৈরি হচ্ছিল, ঠিক তেমনই মেয়েদের শরীরের মধ্যে, ছেলেদের তো থাকে টেস্টিস, মেয়েদের কি থাকে? ওভারি থাকে। সেই ওভারির মধ্যে এক ধরনের কোষ থাকে যেটার নাম হচ্ছে উগোনিয়া। কি থাকে? উগোনিয়া। এই উগোনিয়া নামের যে সেলটা বা কোষটা, সেই কোষটা থেকেই আমাদের ওভাম তৈরি হয়। এই যে এইভাবে যাচ্ছে, গিয়ে আবার মানে প্রথম থেকে আবার এটা আসছে, এটা গিয়ে আবার এইভাবে আসবো। তো এই পুরো প্রসেসটা আমি ধীরে ধীরে বলবো, একবারে বুঝতে পারবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। তো সেই কোষটার নাম আমি বললাম উগোনিয়া, ক্লিয়ার হলো? আর এইটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, একটা মেয়ের ওভাম তৈরির পদ্ধতি, সেই মেয়েটা যখন তার মায়ের পেটে থাকে তখন থেকেই শুরু হয়। তার মানে কোনো একটা বাচ্চা, কোনো একটা মেয়ে যখন তার মায়ের গর্ভাবস্থায় থাকে, পেটের মধ্যে থাকছে, সে জন্মায়নি, সেই অবস্থা থেকেই, ফিটাল স্টেজ থেকেই, অর্থাৎ মায়ের পেটের মধ্যে যখন থাকছে সেই অবস্থা থেকেই সেই মেয়েটার পদ্ধতি শুরু হয়ে যায়, মানে ওই ওভাম তৈরির কাজ শুরু হয়ে যায়। তো ওই ওভারির মধ্যে উগোনিয়া নামের যে কোষটা থাকে, সেই কোষটা মাইটোসিস পদ্ধতিতে প্রাইমারি উসাইট তৈরি করে। উগোনিয়া থেকে মাইটোসিস পদ্ধতিতে প্রাইমারি উসাইট তৈরি করছে, যেরকম ছেলেদের ক্ষেত্রে মাইটোসিসের পরে একটা স্পার্মাটোসাইট তৈরি হচ্ছিল, এখানটা আমাদের উসাইট তৈরি হচ্ছে। মাইটোসিসে কোনো
যা কোষের সংখ্যা থেকে, অর্থাৎ ডিপ্লয়েড থাকলে ডিপ্লয়েডই থেকে যায়, এতে কোনো চেঞ্জ হয়ে যায়, মিওসিস 1-এ গিয়ে চেঞ্জ হয়। যাই হোক, এখানটায় কোনো চেঞ্জ হলো না, সেম আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গিয়ে একটুখানি আপডেট হয়েছে, জাস্ট এইটুকু। এই প্রাইমারি উসাইডের এখান থেকে মিওসিস 1 স্টার্ট হয়ে যায়, দেখো ব্র্যাকেটে লিখে রেখেছে স্টার্ট, মানে শুরু হয়ে যাচ্ছে, মিওসিস 1 বিভাজনটা শুরু হয়ে গেছে, কিন্তু শেষ হবে কখন? যখন সেই ছেলেটা, এই মেয়েটা পিউবার্টিতে আসবে, যখন সেই মেয়েটা পিউবার্টিতে আসবে তখন গিয়ে দুটো জিনিস তৈরি করবে। পিউবার্টি বলতে ওই যে 10-12 বছর বয়স, সেই 10-12 বছর বয়স যখন আসবে তখন মিওসিস 1 কমপ্লিট হবে, তখন মিওসিস 1 কমপ্লিট হবে, না হলে তার আগে পর্যন্ত মিওসিস 1 অ্যারেস্ট অ্যাট দ্য ডিপ্লোটিন ফেজ অফ প্রোফেজ 1, অর্থাৎ প্রোফেজ 1 দশাই আর কি সেটাই তোমার আটকে থাকে। তারপরে গিয়ে যখন এই রিজিউম মানে আবার শুরু হয় অ্যাট পিউবার্টিতে গিয়ে আবার শুরু হয়, ঠিক আছে। তো মিওসিস 1 তারপরে গিয়ে কমপ্লিট হয়। মিওসিস 1 কি করছে, তৈরি করছে সেকেন্ডারি উসাইড তৈরি করছে, আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। তো ফার্স্ট পোলার বডি আমাদের কোনো কাজে লাগে না, এটা অকেজো জিনিস, ঠিক আছে, এটা কোনো কাজে লাগে না, কারণ এর মধ্যে সাইটোপ্লাজম কম থাকে, সো কাজে লাগে না, পরিষ্কার কথা, আমাদের ফার্স্ট পোলার বডি কাজে লাগবে না। তবে এটাও এন জিনিস তৈরি হয়, মানে হ্যাপ্লয়েড হয়ে যায়, আর এটাও এন তৈরি হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড তৈরি হয়। কোনটা তৈরি হচ্ছে? সেকেন্ডারি উসাইড। আর এই সেকেন্ডারি উসাইডকে নিয়ে আমাদের কাজ, সেকেন্ডারি উসাইড তৈরি করছে, এইভাবে এখানে লিখেছি মিওসিস 2 হচ্ছে, সেকেন্ডারি উসাইডের এখান থেকে মিওসিস 2 স্টার্ট হচ্ছে, দেখো ব্র্যাকেটে লিখে রেখেছি স্টার্ট, তার মানে মিওসিস 2 স্টার্ট হলো, কিন্তু শেষ হবে কখন? শেষ হবে তখনই যখন দেখো এখানটায় লিখে রেখেছে মিওসিস 2 অ্যারেস্ট অ্যাট মেটাফেজ 2, অর্থাৎ এই জায়গাটা পরিষ্কার হতো মেটাফেজ 2 ওখানটায় 10-এ আটকে গেছে। যদি এটা অনলি রিজিউম, আবার শুরু হবে যদি স্পার্ম টাচ সেকেন্ডারি ওসাইট, মানে আবার যদি টাচ করে, মানে এই আমাদের মিওসিস 2 তো স্টার্ট হলো, মিওসিস 2 স্টার্ট হয়েছে, আমাদের সেকেন্ডারি উসাইড তৈরি হয়ে আছে, এই সেকেন্ডারি উসাইডের পরে মিওসিস 2 স্টার্ট হয়েছে, কিন্তু শেষ হবে কখন? শেষ হয়নি, কিন্তু শেষ হবে কখন? শেষ হবে তখন যখন স্পার্ম যাবে, মেয়েদের শরীরের মধ্যে স্পার্ম ঢুকলো, স্পার্ম ঢুকে যখন এই সেকেন্ডারি উসাইডকে টাচ করবে, দেখো সেকেন্ডারি উসাইডকে টাচ করবে, এটার কথাটা বলা হয়েছে যে স্পার্ম টাচেস সেকেন্ডারি উসাইড, টাচ করবে, তারপরে গিয়ে মিওসিস 2 চালু হবে, মিওসিস 2 মানে কমপ্লিট হবে, চালু হবে বলতে কি আবার শুরু হয়ে তারপরে শেষ হবে, শুরু হলো, তারপরে হচ্ছে ওভাম তৈরি হবে একটা, আর অন্যদিকে তৈরি হবে সেকেন্ডারি পোলার বডি, আর এই সেকেন্ডারি পোলার বডিও এন প্রকৃতির হবে, ওভামও এন প্রকৃতির হবে। তার মানে সহজ কথায় যদি বলি, এখান থেকে এই যে এইটুকু অংশ হওয়ার জন্য একটা মেয়ের জন্মানো, মানে পেটের মধ্যে থাকা থেকে শুরু করে পেটের বাইরে এসে 10 বছর বয়স পর্যন্ত এইটুকু পর্যায় চলতে থাকে, মূলত এইটুকু পেটের মধ্যে থেকে, এই যে প্রথম স্টেজটা তো পেটের মধ্যে থেকেই হয়ে যাচ্ছে, তারপরে পেটের মধ্যে থেকে বেরোনোর পরে 10 বছর 12 বছর বয়স পর্যন্ত এইটুকু স্টেজ চলে। তারপরে যখন ওই 10-12 বছর বয়সের পর তৈরি হয় সেকেন্ডারি উসাইড, তার মানে প্রাইমারি উসাইডটা সেকেন্ডারি উসাইডে কনভার্ট হচ্ছে 10-12 বছর বয়সের পরে গিয়ে, এবং এই সেকেন্ডারি উসাইড তৈরি হয়ে যাওয়ার পরেই প্রতি মাস বলতে মেয়েদের শরীরে একটা মাস নির্দিষ্ট, একটা মেয়ের ক্ষেত্রে এক রকম চলে, তো সেই মাসে প্রত্যেকটা মাসে একটা করে সেকেন্ডারি উসাইড বের হয়, একটা করে সেকেন্ডারি উসাইড কোষ যেটা বের হয়ে, কিন্তু এটা কিন্তু ওভাম তৈরি করে না, বের হয়, মানে আমাদের ফ্যালোপিয়ান নালিটালি বলে একটা যে নাম আছে, মেয়েদের জননাঙ্গে এরকম টাইপের স্ট্রাকচার হয়, যাক এখন এর মধ্যে আঁকার দরকার নেই। তো বের হয়ে ওটা বেরিয়ে যায়, পরিষ্কার ওটা বেরিয়ে যায়, বাট বের হয়, ঠিক আছে, বের হয়ে কিন্তু ওভাম তৈরি হয় না, জাস্ট বের হচ্ছে, মিওসিস 2 স্টার্ট হচ্ছে, বাট শেষ হয় না। শেষ হবে কখন? যখন স্পার্ম যাবে তখন। আর স্পার্ম কখন যায়? স্পার্ম কিন্তু সবসময় যায় না, একটা মেয়ে সারা জন্মে হয়তো 2বার 4বার 5বার 10বার, তার বেশি হবে না। তো এইটাই হচ্ছে মোট কথা, যে ওভাম তৈরি হয় একটা মেয়ের শরীরে হয়তো 2বার 4বার 5বার 1বার 2বার, এরকম লিমিটেড, প্রতি মাসেই হয় না, প্রতি মাসে ওভাম তৈরি হয় না, প্রতি মাসে সেকেন্ডারি উসাইড তৈরি হয়, ওভাম তৈরি হবে তখনই যখন স্পার্ম যাবে, নিষেক হবে, বাচ্চা তৈরি হবে, সেই সিচুয়েশনে ওভাম তৈরি হয়। ক্লিয়ার হলো। আর এখানে সেকেন্ডারি পোলার বডি, ওটাও অকেজো, ওটা কোনো কাজে লাগবে না, তাই ওইভাবে ফেলানো থাকবে।
তো এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। এইবার যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা মেয়ের জন্মানোর পরে এই পুরো প্রসেসটা হওয়ার জন্য কোষের সংখ্যা থাকে, দেখালো উগোনিয়ার সংখ্যা থাকে। প্রথমে এই উগোনিয়ার সংখ্যা থাকে, কি বললাম, যে একটা মেয়ে পেটের মধ্যে যখন আছে, মায়ের পেটের মধ্যে যখন আছে, তখন এই উগোনিয়ার সংখ্যা থেকে 2 মিলিয়ন থেকে এক একটা ওভারিতে দুখানা ওভারি থাকে, তার দুখানা ওভারির মধ্যে একটা ওভারিতে 2 মিলিয়ন, অর্থাৎ 20 লাখ পিস হচ্ছে উগোনিয়া থাকে। এবার এই প্রাইমারি উসাইডে আসতে আসতেই সেই 20 লাখ আর এই পাশের দুখানা ওভারি, তো তার মানে 20 40 লাখ, ওই 40 লাখের মধ্যে থেকে নষ্ট হতে হতে 4 লাখে এসে পৌঁছায়। নষ্ট হতে তো একাই নষ্ট হয়, নষ্ট হতে হতে প্রাইমারি ওসাইডে আস্তে আস্তে 4 লাখে এসে পৌঁছায়। কথাটা ক্লিয়ার হলো? 4 লক্ষতে এসে পৌঁছায়। আর এই 4 লক্ষ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, নষ্ট হওয়া কিন্তু বন্ধ নেই, নষ্ট হচ্ছে। যখন মেয়েটার বয়স 10-12 বছর বয়স আসলো, তখন এই 40 লক্ষ আর থাকে না। 40 লক্ষ ওই উগোনিয়া বা আমরা যদি বলি সেকেন্ডারি উসাইড, এটা থাকে না। সেকেন্ডারি উসাইড বা প্রাইমারি উসাইডের সংখ্যা তখন 4 লাখ মতন থাকে না, তখন থাকে 40,000 থেকে 60,000 বা তারও কম। 40,000 থেকে 60,000, এই 40,000 থেকে 60,000 পিস মতন, তার কমও হতে পারে, তার বেশি হতে পারে। মূলত এই 40,000 থেকে 60,000 পিস মতন প্রাইমারি উসাইড পড়ে থাকে 10 বছর 12 বছর বয়সে আসার পরে একটা মেয়ের। এইবার তাও কিন্তু থেমে নেই, এটা কিন্তু প্রতিনিয়ত নষ্ট হতে থাকছে এবং পিউবার্টিতে আসার পরে সেই মেয়েটার শরীর থেকে প্রতি মাসে একটা করে এই প্রাইমারি উসাইড বেরিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে একটা করে বেরিয়ে যাচ্ছে, এটা তো রেগুলার হবেই, তাছাড়া এক্সট্রা ভেতরে নষ্ট হয়। তাই হিসাব করে দেখা গেছে যে একটা মেয়ের একটা মেয়ে মূলত মা হতে পারে ওই 50 বছর, মূলত 12-13 বছর বয়স থেকে, 10-12 বছর বয়স থেকে 50 বছরের মধ্যে। এবার অনেক মেয়ের তার আগেই মা হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, অনেক মেয়ের তার আরেকটু দেরিতে হতে পারে, মানে অনেকের 55 বছরে বয়সে গিয়েও মা হওয়ার ক্যাপাবিলিটি রাখে। তো এই হচ্ছে কারণ যে অল্প বয়সে আর কি বিয়ে করলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বেশি বয়সে বিয়ে করলে অনেক সময় বাচ্চা হয় না। তো এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তো মূলত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে উজেনেসিস পদ্ধতিটা, এই গোটাটা হলো উজেনেসিস পদ্ধতি। তো এইটাই যদি তুমি লেখো এবং ওই ব্যাখ্যাটা দিয়ে দাও জাস্ট, তাহলেই তুমি 5-এ 5 পাবে। আমাদের একটা শর্ট কোশ্চেন দিতে পারে কেমন টাইপের, যে কোনো একটা নাম দিয়ে দেবে কোষের, এরকম যখন প্রাইমারি উসাইড বা স্পারমাটোগোনিয়া এরকম ধরনের কোনো একটা দেখালো, স্পারমাটোগোনিয়া শব্দটা দিয়ে এই কোষটার নাম দিয়ে বললো যে এটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড লেখো। তো এটা ডিপ্লয়েড, অবভিয়াসলি আমরা এখানে আলাদা করে দিয়েছি, বুঝতে পারছি এটা ডিপ্লয়েড। আর বাকি অন্যান্য কোনগুলো হ্যাপ্লয়েড হবে সেটা বলছি। কিভাবে বুঝবো? যেখানটায় নিচেই নীলকালি দাগ দেয়া না, কোনো একটা শব্দ শেষে যদি গোনিয়া শব্দটা থাকে, গোনিয়া শব্দটা যদি থাকে, তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে ডিপ্লয়েড বলে দেবো। আর কোনো শব্দের শুরুতে যদি প্রাইমারি কথাটা থাকে, তাহলে সেটা ডিপ্লয়েড হবে। আর বাকি যা যেভাবে থাকুক না কেন সেটা হ্যাপ্লয়েড হয়ে যাবে, বাকি যা যে হয়ে থাকুক। এটা কিন্তু স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে, মানে মেয়েদের ক্ষেত্রেও যে কোষের আমরা স্টেপের নাম লিখলাম, প্রত্যেকটার ক্ষেত্রেও প্রযোজ্য এবং ছেলেদের ক্ষেত্রেও, ঠিক আছে। এটা একটা শর্ট কোশ্চেন আসার মতন একটা জায়গা, তো এটা বলে দিলাম, মাথায় রেখো। এনাফ। আজকের ক্লাসে এই পর্যন্ত থাকছে, পরবর্তী ক্লাসে অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই তাহলে।